ইরানে আরও জোরদার সরকার বিরোধী বিক্ষোভ, প্রাণহানি বেড়ে ৬২, গভীর উদ্বেগ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে। কঠোর দমননীতির ইঙ্গিত খামেনির, ট্রাম্পের কঠোর সমালোচনা। যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই এসডিএফ এর ওপর হামলা সিরীয় বাহিনীর, শিশুসহ ৩ সেনা নিহতের দাবি। আলেপ্পোর কয়েকটি এলাকা ছাড়তে না চাওয়ায় দামেস্কের কঠোর পদক্ষেপ। ক্যারিবিয়ান সাগরে তেলবাহী পঞ্চম জাহাজ জব্দ যুক্তরাষ্ট্রের, মেলবন্ধনের ইঙ্গিত ভেনেজুয়েলার। রুশ চীনা প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা ট্রাম্পের। পুতিনের বাসভবনে হামলার জবাবে ইউক্রেনে ওরেশ নিক্ষেপণাস্ত্রের হামলা রাশিয়ার। ইউরোপীয় সীমান্তে হামলাকে ন্যাটোর প্রতি সরাসরি সতর্কবার্তা দাবি জেলেনস্কির। এবং গোরেত্তি ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স, আহত ২৮। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বাতিল ৫০টির বেশি ফ্লাইট। দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬২ জন। এর মধ্যে রয়েছেন ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। পরিস্থিতি মোকাবিলায় এবার কঠোর দমননীতির ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে বেড়েছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো জানায় নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। ২৮ ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ায় সংঘাত আরও তীব্র হয়েছে। বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। এক যৌথ বিবৃতিতে ৩ দেশের নেতারা বিক্ষোভকারীদের হত্যা তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা ইরানকে নাগরিকদের মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার প্রধানও বিক্ষোভ ঘিরে সহিংসতায় গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এরই মধ্যে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ভাষায়, যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখাও ঘোষণা দিয়েছে তথাকথিত শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন অস্থিরতা দমনে কর্তৃপক্ষ পিছু হটবে না। একই সঙ্গে বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ পুনর্ব্যক্ত করেন খামেনি। ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির ইংরেজি অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের বিরুদ্ধে করা বক্তব্য পোস্ট করা হয়েছে। ট্রাম্পের হাতে ইরানের বাসিন্দাদের রক্ত লেগে আছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, সরকার বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকে সহিংসতায় রূপ দেওয়ার অভিযোগ তোলেন। বিশ্লেষকদের মতে সরকারের ভাষা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত সতর্কবার্তায় ইঙ্গিত দিচ্ছে ইরান জুড়ে বড় ধরনের দমন অভিযান যেকোনো সময় শুরু হতে পারে। যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরেই সিরিয়ার আলেপ্পোতে সিরীয় সেনা ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে নতুন করে সংসদ এলাকায় সেনা অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দামেস্ক। দুই পক্ষই হতাহত ও বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগে একে অপরকে দায়ী করছে। সিরিয়ার সেনাবাহিনীর দাবি, নির্ধারিত সময়সীমা শেষ হলে শেখ মাকসুদ এলাকায় সামরিক অভিযান শুরু করা হয়েছে। ফলে এলাকা পরিষ্কার করতে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তারা। সিরিয়ার সেনাবাহিনী আরও অভিযোগ করেছে আলেপ্পোয় এসডিএফ এর হামলায় অন্তত ৩ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে এসডিএফ এ দাবিকে অস্বীকার করেছে। তারা পাল্টা অভিযোগ করেছে সরকারপন্থী বাহিনীর ছোড়া একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসডিএফ আরও অভিযোগ করেছে সরকারপন্থী বাহিনীর গোলা বর্ষণে আলেপ্পোর পূর্বে দেড় হাফেরে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। সহিংসতায় আলেপ্পোয় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে আনুমানিক ১,৫৯,০০০-এ পৌঁছেছে। পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কূটনৈতিক তৎপরতা চালালেও আলেপ্পোতে উত্তেজনা এখনও অব্যাহত। হামাস প্রশ্নে অস্বস্তি, গাজায় পাকিস্তান সেনা চায় না ইসরায়েল। ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। তবে এই প্রস্তাবে স্পষ্ট আপত্তি তুলেছে ইসরায়েল। গাজায় পাকিস্তানি সেনাদের উপস্থিতি তারা চায় না বলে জানিয়ে দিয়েছে তেল আবিব। শুক্রবার ৯ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। রাষ্ট্রদূত জানান, গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ পাকিস্তান সহ একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণে ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করছে না। রিউভেন আজার বলেন, এখন এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে
যাতে আমরা সামনে এগোতে পারি, কিন্তু তার জন্য হামাসকে ভেঙে ফেলতে হবে, এর বাইরে যাওয়ার আর কোনো পথ নেই। তিনি আরো বলেন, অনেক দেশ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা সেনা পাঠাতে অনিচ্ছুক, কারণ তারা হামাসের বিরুদ্ধে লড়াই করতে চায় না। ফলে বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর ধারণাই প্রশ্নের মুখে পড়ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উগ্র সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর যোগসূত্রের অভিযোগের কারণে গাজায় পাকিস্তানি ভূমিকা নিয়ে ইসরায়েল স্বাচ্ছন্দ্যবোধ করবে কিনা এই প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত দৃঢ়ভাবে না বলেন। এতে স্পষ্ট হয়, গাজায় পাকিস্তানি সেনাবাহিনীর যে কোনো ভূমিকার বিরোধিতা করছে ইসরায়েল। পাকিস্তানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে তিনি আরো বলেন, সাধারণত দেশগুলো তাদের সঙ্গে কাজ করে আর যাদের তারা বিশ্বাস করে এবং যাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি তেমন নয়। এনডিটিভির মতে, ইসরায়েলি রাষ্ট্রদূতের এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে গাজা স্থিতিশীলকরণ ব্যবস্থায় পাকিস্তানকে বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য অংশীদার হিসেবে দেখছে না ইসরায়েল। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির 20 দফা পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সেনা নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বাহিনী। মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিল ভেনেজুয়েলা। দেশটির সরকার জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফেরাতে একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট 5ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, তেলকে কেন্দ্র করেই এখন নতুন করে সাজানো হচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঙা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার সরকার। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এরই মধ্যে কারাকাস সফর করছেন। শিগগিরই ওয়াশিংটনে ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও জানানো হয়। এদিকে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওলিনা নামের জাহাজটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে জব্দ হওয়া 5ম ট্যাঙ্কার। মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, এটি তথাকথিত ডার্ক ফ্লিটের অংশ। অভিযানে নৌবাহিনী ও মেরিন সদস্যরা অংশ নেন এবং ভেনেজুয়েলার জলসীমা ছাড়ার পরই জাহাজটি দখলে নেওয়া হয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান একে গোস্ট ফ্লিটের বিরুদ্ধে আরেকটি সফল অভিযান বলে উল্লেখ করেছেন। সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থাগুলোর মতে, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যেই হোয়াইট হাউসে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ। ট্রাম্প জানান, কোন কোন মার্কিন কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। শেভরন, এক্সন মোবিল ও কনকো ফিলিপস সহ বড় তেল কোম্পানির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্ব দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে চায় ওয়াশিংটন, যাতে দেশটির রাজনৈতিক গতিপথ যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ইউক্রেনে আবার অরিশনিক হামলা, পশ্চিমাদের করা বার্তা দিল পুতিন। 2024 সালের পর আবার ইউক্রেনে অরিশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, ইউক্রেনকে আতঙ্কিত করে এবং যুদ্ধবন্ধের আলোচনা যখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, ঠিক সেই সময় পশ্চিমা দেশগুলোর কাছে নিজেদের সামরিক শক্তির বার্তা পৌঁছে দিতেই এই হামলার অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অরিশনিক ক্ষেপণাস্ত্রের গতি ও ধ্বংস ক্ষমতা নিয়ে আগেও একাধিকবার প্রকাশ্যে গর্ব করেছেন পুতিন। প্রথমবার 2024 সালের নভেম্বরে ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল রাশিয়া। এরপর দীর্ঘদিন এটি সংরক্ষণে রাখা হয়েছিল। গত সোমবার রাতে রাশিয়া আবার এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রুশ সামরিক কর্মকর্তাদের দাবি, ইউক্রেনে পশ্চিমাঞ্চলীয় লবিব অঞ্চলে একটি লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। মস্কোর ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পুতিনের আবাসস্থলের ড্রোন হামলার জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে কিয়েভ ও ওয়াশিংটন দুপক্ষই এ দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। এই হামলার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরেছেন বিশ্লেষকেরা। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র নিকোলাস মাদুরোকে আটক করতে মার্কিন স্পেশাল ফোর্স পাঠান। তার কয়েকদিন পর গত বুধবার উত্তর আটলান্টিকে মার্কিন বাহিনী রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে। বিশেষজ্ঞদের ধারণা, এবারে অরিশনিক ক্ষেপণাস্ত্রটিতে সম্ভবত নিষ্ক্রিয় বা ডামি ওয়ারহেড ছিল, যেমনটি 2024 সালে প্রথম ব্যবহারের সময় দেখা গিয়েছিল। অর্থাৎ এই হামলার মূল লক্ষ্য ছিল ধ্বংসযোগ্য নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা দেওয়া। এর আগে গত মঙ্গলবার ব্রিটেন ও ফ্রান্সও ঘোষণা দেয়, যুদ্ধবিরতি কার্যকর হলে তারা ইউক্রেনে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। এর জবাবে মস্কো সাফ জানিয়ে দেয়, বিদেশি সৈন্যদের তারা বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। অস্ট্রিয়া ইউনিভার্সিটি অব ইনসব্রুকের রাশিয়া বিশেষজ্ঞ গোরহার্ট ম্যাঙ্গট বলেন, ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় মস্কোকে একপাশে সরিয়ে রাখায় রাশিয়া হতাশ। তার উপর ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের পরিকল্পনা মস্কোকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে। এই প্রেক্ষাপটে অরিশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মনে করেন তিনি। ইউক্রেনে এক রাতেই নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাবে বেশ কয়েকটি শহরে শব্দের চেয়ে দ্রুতগতির অরিশনিক হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত করেছে মস্কো।
ইউরোপের সীমান্তের কাছে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ন্যাটোর প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে ইউক্রেনে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি হিসেবে $25 কোটি বরাদ্দ দিয়েছে ব্রিটেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ওরিশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লবিভ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক ড্রোন নির্মাণ কারখানা এবং দেশটির মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ওরিশনিক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলায় আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সরবরাহ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। কিয়েভে প্রায় 5 লাখ গ্রাহকের বিদ্যুৎ ও 6000 ভবনের হিটিং পুনরুদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। জানুয়ারির হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবুও বাসিন্দারা বলছেন, শান্তি প্রচেষ্টায় রাশিয়ার অনাগ্রহ সত্ত্বেও তাদের মনোবল ভাঙেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লভিভ অঞ্চলে রাশিয়ার ওরিশনিক ক্ষেপণাস্ত্র হামলা ইচ্ছাকৃতভাবে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের খুব কাছাকাছি চালানো হয়েছে। তার মতে, মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দৃষ্টিকোণ থেকে এটি ওয়ারশো, বুখারেস্ট, বুদাপেস্ট সহ বহু ইউরোপীয় রাজধানীর জন্য এক ধরনের হুমকি। জেলেনস্কি ক্ষোভ জানিয়ে বলেন, মস্কো যখন এমন অস্ত্র ব্যবহারের পেছনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করছে না, তখন ব্যক্তিগত সম্পর্ক বা কূটনৈতিক ভাষা দিয়ে পরিস্থিতি এড়ানো যাবে না। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্য সম্ভাব্য যুদ্ধবিরতির পর ইউক্রেনে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতিতে $25 কোটি বরাদ্দ দিয়েছে। লন্ডন প্যারিস কিয়েভ কোয়ালিশন অব দ্য উইলিং কাঠামো অনুযায়ী ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ ও সেনা প্রস্তুতি জোরদার হবে। ব্রিটেনে উৎপাদিত অক্টোপাস ইন্টারসেপ্টর ড্রোন জানুয়ারি থেকে ইউক্রেনে পাঠানো হবে বলে জানানো হয়েছে। 1000 দিন পেরিয়েছে সুদানের ভয়াবহ যুদ্ধ। জাতিসংঘ জানিয়েছে, দেশজুড়ে মানবিক বিপর্যয়ের মাত্রা স্তম্ভিত করার মতো। 3,40 লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। খাদ্য, নিরাপত্তা ও চিকিৎসা সংকটে রয়েছেন তারা। সবচেয়ে বেশি ভুগছে শিশু ও নারীরা। ইউনিসেফের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 5000 করে মোট 50 লাখের বেশি শিশু ঘরছাড়া হয়েছে। সহিংসতা থামাতে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জোরালো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সুদানের যুদ্ধ 1000 দিনে পৌঁছেছে। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর OCHA জানায়, প্রায় 3,40 লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। সংস্থাটির মুখপাত্র জেন্স লেয়ারকে বলেন, কোর্দাফান অঞ্চলে তীব্র লড়াই চলছে। কাদুগলি ও ডিলিং শহরও বিচ্ছিন্ন। সব মিলিয়ে খাদ্য, স্বাস্থ্যসেবা, কৃষিজমি ও বাজারে প্রবেশ বন্ধ হয়ে গেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিন গড়ে প্রায় 5000 শিশু ঘরছাড়া হয়েছে। মোট বাস্তুচ্যুত শিশুর সংখ্যা 50 লাখেরও বেশি। ইউনিসেফের মুখপাত্র বলেন, অনেক শিশু একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের সর্বশেষ হিসাব বলছে, দেশ জুড়ে 93 লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত আর 43 লাখের বেশি মানুষ সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছেন। এতে প্রতিবেশী দেশগুলোর উপরও চরম চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে 2,10 লাখের বেশি মানুষ তীব্র খাদ্য অনিশ্চয়তায় ভুগছে। জাতিসংঘ সতর্ক করে জানায়, সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী ও কন্যা শিশুরা। প্রায় 1,20 লাখ মানুষ লিঙ্গভিত্তিক সহিংসতার আশঙ্কায়। মানবিক তহবিল সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। গত বছর সাহায্য চাওয়া অর্থের মাত্র 36% মিলেছে। 2026 সালে OCHA 3,40 লাখের মধ্যে 2 কোটি মানুষকে সহায়তার লক্ষ্য নিয়েছে। ব্যয় ধরা হয়েছে $290 কোটি। তবে প্রথম শর্ত, অবিলম্বে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক মানবিক আইন মানা।